মন মানে খেলা দেখা, প্রায় দিনই খেলা দেখতে আসতাম স্কুলে। মানে বই কোনো মুদিখানার দোকানে রেখে দিয়ে খেলা দিকে চলে এলাম। জানু বাঙাল হলেও তোমারও ওর মন মান প্রতি একটা উইকনেস ছিল। ও বললো না যাবো না, জীবন পল্টু মস্তান তখন যদি মারে, ও একটু বিদ্যু টাইপের ছিল। ওরা দেখলি যে কিষাণুকে দিয়ে আর হবে না, ওরা তখন আমাকে ধরলো এমপিকে ওসব কাউকে প্রদান না করে সোজা আমার কলারটা ধরে স্টেজ থেকে নামিয়ে বল এক্ষুনি বল খেলবো মোহনবাগান থেকে। পুরোনো দিনের ফর্ম আছে, তাহলে কিন্তু বিদ্যুতের কাছে কেউ পারবে না। সত্যি কথা বলতে কি জীবন পল্টুর কাছে মোহনবাগান এমনি জাতীয় ক্লাব, এই ক্লাব, ওরা একটু ভদ্র নম্র। যেমন শিশিরকে একটু মনাদাও ভয় পেত, কারণ শিশিরকে একটু ঘাওলা প্লেয়ার আছে তো, এক ভয়ডর ছিল একদম। মারো যতই মারো তত এর মধ্যে গায়ের মধ্যে ঢুকে রাখত। লালুর যে এটা সাতটা পড়লে না আমার একটুখানি গাটা গরম গরম লাগে, শরীরটা খারাপ হলে একটু লালুর জার্সিটা চাপিয়ে নিই। 29শে জুলাইয়ের চিঠি পান? যদি কোনো একটা জিনিস ফেরত চাওয়া হয় কোনটা চাইবেন? সেটা তো অলমোস্ট চাইব কিষাণুকে ফিরে আসো। काटू क्या? अभी काटू? आप नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। নমস্কার, আমি সাইদ, এক্সাটাইম বাংলায় আপনাদের স্বাগত। আমি রয়েছি বিকাশ মাঝির সঙ্গে তার ফ্ল্যাটে। বিকাশদা, ইস্ট বেঙ্গল ক্লাব নিয়ে যদি জিজ্ঞেস করি আপনাকে, বাড়িতে বেশিক্ষণ থাকেন না ইস্ট বেঙ্গল ক্লাবে? অবশ্যই বাড়িতে। বাড়িতে বেশিক্ষণ থাকেন। ইস্ট বেঙ্গল ক্লাব আপনার জীবনের কতটা? ইস্ট বেঙ্গল ক্লাব আমার জীবনের যদি বলতে হয়, দেখো আমি স্টার্ট করেছি তো মোহনবাগান ক্লাব থেকেই, কারণ আমার পরিবার মোহনবাগান সমর্থক। আমার বাবা মোহনবাগান আর কংগ্রেস ছাড়া, তখনকার দিনে মোহনবাগান আর কংগ্রেস ছাড়া কেউ চিনত না। ওই জন্যই ছোটোবেলা থেকেই, কারণ আমি আমার 60-এ জন্ম, মানে 72 থেকে আমরা খেলা দেখতে যেতাম। মানে 12 বছর বয়সে আমার দাদারা, পাড়ার দাদারা সব খেলা দেখতে নিয়ে যেত। তখনকার দিনে মোহনবাগান, ইস্টবেঙ্গল সব জায়গাতেই বাচ্চাদের যারা হাফ প্যান্ট পরে আসতো বাচ্চা বয়সে, তাদের প্রথমে অ্যালাউ করে দিত ফার্স্ট লাইনে খেলা দেখতে। খেলা দেখাটা মানে আমাদের বিশেষ করে মোহনবাগানে খেলা দেখা, প্রায় দিনই খেলা দেখতে আসতাম স্কুলে। মানে বই কোনো মুদিখানার দোকানে রেখে দিয়ে খেলা দিকে চলে এলাম। তো বাড়িতে এসে তখন থাকতেন কোথায়? তখন তো হাওড়া বলুয়াটি, হরিশপুর বলুয়াটি। ওই জায়গাটা আমাদের তখন ফুটবলটা মানে খুব মানে প্রচণ্ড প্রচলন ছিল ফুটবলটা, এবং বেশ কিছু আমার দাদাও ভালো খেলতো। আমার ওখানকার কিছু সিনিয়র পার্সন আছে, তারা মানে ফুটবলটা মানে আমাদের গ্রামের ওই এরিয়াটায় মানে খুব প্রচলন, দারুণ প্রচলন ছিল। মানে ওই জন্যে মানে যার জন্যে আমার ফুটবলের প্রতি এত বেশি ইন্টারেস্ট এসছে। আমাদের যখন আমরা এমনি খুব মানে মধ্যবিত্ত, মানে আমার নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা যখন, তখন ওই যে যাই দাম হতো নাগরাজের বুট, সেই বুটও আমাদের তোমার তখন 18-19 টাকা করে দাম, তখন না থাকে সেটাই জোগাড় করা কঠিন হতো। কিন্তু আমাদের দাদারা, সিনিয়র দাদারা যারা আছে, তারা দেখতো যে ঠিক আছে এটার উৎসাহ আছে, ওকে একটা বুট কিনে দিই। তাই এই করতে করতে আস্তে আস্তে খেলতে খেলতে স্কুল লেভেলটা আমাদের খুব ছিল। আপনার? আমার ওই বলুয়াটি হাই স্কুল লেভেলটা আমার, মানে আমরা স্পোর্টসে না শুধু যে নট অনলি ফুটবলটা না, কিন্তু হাই জাম্প, লং জাম্প, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, সব ইভেন্টেই, অল স্পোর্টস। হ্যাঁ, সব ইভেন্টেই তখন আমরা করতাম, তখনও টার্গেট করিনি। তারপর লাস্ট আস্তে আস্তে ফুটবলটার প্রতি একটা আলাদা টান এসে গেল। পাড়ার কিছু ছেলেরা, দাদারা, কেউ পুলিশ, কেউ হাওড়া ইউনিয়ন, কেউ রেলওয়ে এফসিতে খেললো।
ওই ওদের দেখে এর মানে কলকাতা ফার্স্ট ডিভিশন খেলবো, এই একটা স্বপ্নটা এসে গেল আর কি। প্রথম কলকাতার মাঠে কোন ক্লাব? প্রথম কলকাতা মাঠে মনমান জুনিয়র, মানে শৈলেন মান্না তো আমাদের হাওড়ার মানুষ ছিলেন। ওপারের, হ্যাঁ। হ্যাঁ, মান্নাদা মানে প্রচণ্ড ভালোবাসতো, আমাকে খুব ভালোবাসতো। এবং ওই সময় একটা ম্যাচ হয়েছিল 78-এর প্রথম দিকে আর কি। তা আমাদের পাড়ায় একটা খেলা হয়েছিল, সেখানে মান্নাদাকে চিফ গেস্ট নিয়ে যাওয়া হয়েছিল। বা সেই টুর্নামেন্টের ফাইনালটাতে মোটামুটি ভালো খেলেছিলাম। মান্নাদা বলে, এই কাল তুই সকালে চলে আসিস তো মনমান মাঠে। তখন মনমান পাওয়ার লিগ খেলতো, 4th ডিভিশন খেলতো। হ্যাঁ, ওই তো এ কোচ ছিল আমার জীবনে। আমার প্রথম কলকাতা মাঠের প্রথম কোচ হচ্ছে বিদ্যুৎ মজুমদার। মানে তো আমার কথা হচ্ছে, আপনার এই গল্পটা সবাই জানে যে মোহনবাগান পরিবারে বড় হয়েছেন, প্রথম খেলা শুরু করেছেন মোহনবাগানে, তারপরে জীবনদা পল্টুদা আপনাকে নিয়ে চলে এলেন ইস্টবেঙ্গলে। এই সময়টা একটু বলুন, মানে ইস্টবেঙ্গলে আসলেন কিভাবে? ইস্টবেঙ্গলে আসলাম, দেখো তো অনেক রকম টানা পড়েন ছিল। ওটা তো সকলেই মোটামুটি একটু জানে। তারপরে আমরা দুই পরিবারই ইস্টবেঙ্গল বাঙাল, এই কিজানু বাঙাল হলেও তোমার ওর মন প্রতি একটা উইকনেস ছিল। ও বললো না, যাবো না। জীবন পল্টু, মস্তান তখন যদি মারে, ও একটু বিদ্যুৎ টাইপের ছিল, যদি মারে, যদি খারাপ খেলি কি হবে না হবে, খুব টানাপোড়েনের মধ্যে ও ছিল আর কি। আমাদের একটু ভয় ডর কম ছিল, যা হবে হবে। সাঁতার জানি ভালো, সমুদ্রে নদীতে ঝাঁপ দিয়ে দিলাম, সাঁতার কেটে বেরিয়ে চলে। আমাদের অত টেনশন ছিল না, কিন্তু ওদের আন্তরিকতাটা এত বেশি ছিল, এত বেশি আমাদের জন্য প্রথম দিন থেকেই, মানে প্রথম দিন থেকেই। মানে এতবার আমার গ্রামে গেছে। গ্রামের কোনো একটা মাঠ থেকে আপনাকে তুলে এনেছিলেন? হ্যাঁ, ওটা হচ্ছে লাস্ট অ্যাকশন। ওটা গ্রামে এসে তখন আমাদের প্রথম অ্যাকশন কি ছিল? প্রথম অ্যাকশন ওই আমার বাড়িতে আসছে, এ ঝামেলা করছে, কিষাণু বাড়িতে আসছে, ঝামেলা হচ্ছে, বাবা মা দাদা। তখন তো গ্রামের মানুষরা একটু ভয় পায় না, একটু চমকানো দেখলে একটু ভয় পায়। আর জীবনদার তো কোনো মানে কথা বলার কোনো কি স্টাইলে কথা বলবে, যে কোনো লোক ভয় পেয়ে যাবে। তাই ওই জন্য শেষ অ্যাকশনটা কি ছিল? শেষ অ্যাকশনটা ওই তোমার এতে ওরা দেখলো যে কিষাণুকে দিয়ে আর হবে না। ওরা তখন আমাকে ধরলো। তো আমার সেদিনে রঞ্জন মুন্সি তখন আমাদের এমপি ছিলেন। ওই তখন ওই আমাদের জগদীশপুর অগ্রগামী মাঠ, এই ভেরি রিসেন্ট একটা ফুটবল টুর্নামেন্ট হলো ওই মাঠে। আমি গিয়েছিলাম, আমাকে ইনভাইট করেছিল, গিয়েছিলাম এবং এই কথাগুলোই বলেছিলাম। তা ওরা ওখান থেকে এলো, হঠাৎ দেখি খেলা ওই মিনিট 15-20 হয়েছে, হঠাৎ দেখি চতুর্দিক দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে মানে মঞ্চের ভেতরে, মঞ্চের ওপর উঠে গেছে কে, যে এমপি ওসব কাউকে বদান না করে সোজা আমার কলারটা ধরে স্টেজ থেকে নামিয়ে বল, এক্ষুনি বল ইস্টবেঙ্গলে খেলবো মোহনবাগান থেকে। ধরেছে এমন টুটিতে, এমন নিতুদা ধরেছে, নিতুদা টোটাল মানে রোগা পটকা ছিলাম আমি, তো প্রায় মারাই যাচ্ছিলাম। আমি বললাম ঠিক আছে, নাবো আমি দেখছি। তারপর এটা কি ম্যাচ খেলছিলেন আপনি না? না, গেস্ট ছিলাম আমরা, পাড়ায় গেস্ট ছিলেন। হ্যাঁ, ভাস্করদাও ছিল, গৌতম সরকার ছিল, আর আমাদের এমপি প্রিয়রঞ্জন দাস মন্ত্রী ছিল। সেখানে হঠাৎ দেখি ওই ধূপ ধাক্কা আলের মধ্যে দিয়ে দৌড়ে মৌড়ে ঢুকে খেলা, কি খেলা হচ্ছে না হচ্ছে সব দেখার দরকার নেই, উঠে সোজা চ্যাং ঘাট ধরে। আমার কথা হচ্ছে, এই সময় মোহনবাগানের কি ভূমিকা ছিল? দেখো, মোহনবাগান তখন সবচেয়ে বড় কথা যে শৈলেন মান্না আপনাকে তুলে আনলেন, এর পরে তার ভূমিকা কি ছিল এটাই জানতে চাইছিলাম। যে তিনি এরা টিম করতে গেলে, এখন তোমাকে এই যুগে যদি তোমার এটা আসে, পুরোনো দিনের ফর্ম আছে, তাহলে কিন্তু নিতুদার কাছে কেউ পারবে না। এখন এজেন্ট হয়ে গেছে, 3 বছরের কন্ট্রাক্ট হয়ে গেছে, তখন ব্যাপারটা আলাদা ছিল। তখন ব্যাপারটা আপনার তোমার 15 ডেজের মধ্যে তোমায় কমপ্লিট করে নিতে হবে, প্লেয়ার তুলে নিতে হবে।
এবং তার আগে থেকেই ওরা প্রিপারেশান নিয়ে নিচ্ছে যে আমরা একে তুলবো, কীভাবে তুলবো, সেই সব প্রিপারেশানটা ওরা নিয়ে নিত একদম। না এই সময় শৈলেন মান্নার সঙ্গে পরে দেখা হয়েছিল কিছু বলেছে? মাঝে মনমান তখন মানে সত্যি কথা বলতে কি জীবন পল্টুর কাছে মনমান এমনি জাতীয় ক্লাব, এই ক্লাব, ওরা একটু ভদ্র নম্র, ওরা এরা মানে যদি মনে করি যে একে নেবো, ও কলার ধরে যেভাবেই ও নিয়ে নেবো, সেটা একদম মানে এদের সাহসটা অনেক বেশি ছিল আর কি, একদম ম্যান পাওয়ার অনেক বেশি ছিল। মনমান তখন ওই গজু বোস ছিল, বীরু চ্যাটার্জি ছিল, অঞ্জন মিত্র ছিল, মানে যাকে দরকার, যাকে টার্গেট করবে তাকে তুলবে। একদম 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 সেটা বলছি। দেখবে ওরা এই তোমাকে ওই আগেও বলেছি, পুরনো সিস্টেম যদি কোনোদিন ফিরে আসবে না কোনো দিন আর কি, যদি ফিরে আসে যে হ্যাঁ 15 দিনের মধ্যে টিম করতে হবে, কোনো রেস্ট্রিকশান থাকবে না, প্লেয়ার নিতে পারবে না, তাহলে কিন্তু নিতুদার কাছে সবাই হেরে যাবে। কিন্তু বলে দিলাম, নিতুদার যা গুণ আছে মানে আচ্ছা, নিতুদার সঙ্গে আপনার খুব বন্ধুত্ব, খুব গাঢ় শোনা যায়। বন্ধুত্ব নয় বা রেসপেক্ট করি, Respect. প্রচণ্ড রেসপেক্ট করি, কারণ নিতুদা আমাকে আর কিষাণকে প্রচণ্ড ভালোবাসত এবং আমাদের পরিবারের সাথে ফুটবল মাঠের বাইরেও। ফুটবল মাঠের বাইরেও আমাদের যখন ওই কোথাও একটু নিউ মার্কেট বেড়াতে গেলাম বা কোনো দিন সন্ধ্যেবেলা রেস্টুরেন্টে গেলাম, আমরা বলে দিতাম এই যে আমি বেরোচ্ছি, কিন্তু কাউকে দিয়ে কিছু টাকা পাঠিয়ে দাও, সঙ্গে সঙ্গে করতো আমাদের জন্য। এবং স্টিল এখনও পর্যন্ত নিতুদা আমাদের জন্যে দুঃখ করে যে কিষাণটা চলে গেল, এটা খুব, এটা মানে আমাদের খুব দুঃখের, কিন্তু আমাদের তো হাতে নেই আর কি। কৃষাণু বিকাশ জুটিটা আমৃত্যু ছিল। হ্যাঁ, আমাদের জুটি তোমাদের কি বলবো, এটা আমাদের জুটিটা শুধু ফুটবল মাঠে 1 ঘন্টা প্র্যাকটিস করে বা 45-90 মিনিট খেলে কিন্তু আমাদের জুটিটা হয়নি, কিন্তু জুটিটা হয়েছে আমাদের মানে ধর 24 ঘন্টার মধ্যে ও থাকতো, আমি থাকতাম গ্রামে, ও থাকতো নাকতলায়, তাতেও কিন্তু 24 ঘন্টার মধ্যে পরিবারের সঙ্গে যতক্ষণ না থাকতাম তার থেকে বেশিক্ষণ থাকতাম কিষাণু, আমি এবং আরেকজন, তিনি হচ্ছেন সুদীপ চ্যাটার্জি। এই 3 জন আমরা খুব মানে ব্লুজুম ফ্রেন্ড বলা যায়, একদম ব্লুজুম ফ্রেন্ড। এবং আমরা 3 ম্যাসকেটিয়ার্স বলুন, 3 ইডিয়টস বলুন। তখন তো আর ওই এখনকার মতো সব জায়গায় এত হয়নি, ছিল না। তখন আমরা ওই একটু খেতে যাব, চায়না টাউনে একটু স্যুপ খেতে গেলাম, পিপিং বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে মাঝে মধ্যে খেতে যেতাম। খাওয়ার পর টুলুদার অফিস ছিল, আমরাও সিএসসিতে কাজ করতাম, পাশেই টুলুদার অফিস ছিল একদম, ওখানে ও আরও লোকজন এসে, বিদ্যা আসতো, অনেকেই আসতো, এসে আড্ডা মারার পর আবার ওই সন্ধ্যেবেলা যে যার বাড়ি চলে যাওয়া। সেই জন্যই মানে ওর থেকে ওর সঙ্গে খেলার সময় আমায় কিন্তু কোনোদিনও করতে হয়নি যে এই কিষাণু আমাকে বল দে, এরকম বলতে হতো না। কিন্তু আমাদের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি ভেতর দিয়ে বল যাবো কি বাইরে দিয়ে বল যাবো, ও আমার ইশারাতেই বুঝতে পেরে যেত। সে নানা রকম ঘটনা আছে, ঘটনা বলতে গেলে তোমার একদম ধরো একটা খেলা হয়েছিল পোর্ট ম্যাচ, তা হঠাৎ আমি 1-2 প্লেয়ারকে একটু ডচ করেছিলাম, ডচ করে প্লেয়ারটা ভুল পাস করেছিলাম, জমা পড়েছিল। আমাকে বলে ভাই শোনো, আমি ওর থেকে বড়ো, ওর 62 জন্ম, আমার 60-তে। আমাকে বলে ভাই শোনো, বলটা কিন্তু তোমার জন্য না, তুমি দৌড়ো, বল ঠিক তুমি পেয়ে যাবে। আমার একটু সম্মানে লেগেছিল আর কি, রাগ হয়েছিল একটু। তারপরের বলটা আমি আর যাইনি, আমি চুপ করে দাঁড়িয়ে গেছি। ও তো ব্লাইন্ড পাস করতো, ও দেখতো না যে আমি দৌড়েছি কি না আছি, ওরা ব্লাইন্ড পাস করে দিয়েছি, আমি আর যাইনি। লোকে কিন্তু গালাগালটা আমাকে দিয়েছে, 60 থেকে বলে বিকাশ তুই যাসনি কেন। ও জানে না যে আমাদের সাথে আমার সাথে একটা এরকম বিক্ষুব্ধ ঘটনা ঘটেছে আর কি। এসব মানে খুব মানে আমাদের খুব মানে ওর চলে যাওয়াটা না ভীষণ খুব মনে লাগে। ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমটা মিস করেন না? যুববাদী ক্রীড়াঙ্গনের লক্ষাধিক দর্শকের ইস্ট বেঙ্গল সমর্থক একদিকে, মোহনবাগান সমর্থক, কোনটা মিস করেন আজকে? না সবসময় আমরা সবসময় থাকো না, আমাদের সময়
তখন তো আর এত ছিল না আমাদের সময়, তখন এই বড় ম্যাচটাই তোমার আমরা পাখির চোখ করতাম। আমরা জানি সারা বছর যদি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা যে কোনো জায়গায় খেলা হতো, যদি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা জিতে থাকতে পারি তাহলে জানবো আমরা সামনের বছর আমাদের দাম পাবো। আমাদের একটু দাম বাড়বে আমাদের আর কি। এই জন্য বড় ম্যাচটা আমাদের যুবরাজ ক্রীড়াঙ্গন মিস করেন? হ্যাঁ মিস তো করি, কারণ আমরা তো ওপেনিং করেছি তো আমরা। কার্তিক শেঠের গোল, না কার্তিক দার গোল ছিল, কার্তিক দার গোল ছিল, কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল। তারপরে একটা এমনি ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান। এটা হচ্ছে সালটা কত সাল হবে ঠিক 84-85 হবে, 83-84-85। উত্তম মুখার্জি গোল করেছিল মোহনবাগানের, ওরা 1 গোলে জিতেছিল। তখন তো আমাদের ওই লিগে এই খেলাগুলো যেগুলো হয়ে যেত, তখনও কিন্তু ওপেনিং হয়নি প্রপারলি। যেদিন ওপেনিং হলো সেদিন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটাতে আমরা 1 গোলে হেরে গেছিলাম মোহনবাগানের। জীবনের শুরুটা মোহনবাগান হলো, প্রাইম টাইমটা অবশ্যই ইস্ট বেঙ্গলে। মোহনবাগানের কাকে সবচেয়ে বেশি নজরে রাখতেন, কাকে সবচেয়ে বেশি টাফ মনে হতো? প্লেয়ার দেখো, কারণ আমরা তো আমি মানে যেটা সব থেকে ভুক্তভোগী যেটা হচ্ছে আমার 88-এ আমি ক্যাপ্টেন ছিলাম। সে বছরটা আমার ইস্টবেঙ্গলের মানে আমার মেন 2 স্তম্ভ কিষাণুদেব চিমাকড়ি দুজনই হাঁটু ইনজিওর্ড। তাই তোমার মানে সপ্তাহ 2 আগে থেকেই ইস্টবেঙ্গল সাপোর্টাররা বলছে তুই তো 5 গোলের রেকর্ড ভাঙবি কবি। আমার তখন টিমে আমি কাউকে ছোটো করি না, যে ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলে তাকে আমি, যে 1 বছর খেলেছে তাকেও যা সম্মান দিই, 10 বছর যারা খেলেছে তাকেও সম্মান দিই। কারণ আমার টিমে আব্দুল মজিদ, অমিত ভদ্র, এইসব সব প্লেয়ার ছিল, প্রদীপ তালুকদার। খারাপ প্লেয়ার আমি কখনো বলছি না, কিন্তু এরকম প্লেয়ার ছিল যেটি অপোনেন্টে আমাদের যারা ছিল শিশির ঘোষ, প্রশান্ত ব্যানার্জি, সত্যজিৎ চ্যাটার্জি, সুদীপ চ্যাটার্জি, বাবলুদা বোধ হয় ওই ম্যাচটা খেলেনি মনে হচ্ছে, বেলের আর কি একটা খেলেছিল ঠিক, অলোক মুখার্জি ছিল। সেই টিমটার সঙ্গে আমাদের খেলা, লিগের খেলা, আমাদের অফিসিয়ালরা সবাই ভাবছে বোধ হয় আমরা মানে 5 গোলের রেকর্ডটা ভাঙবো। আমরা কি আর বলবো, তখন কিছু তো বলার নেই, মুখে তো বলে কোনো কিছু লাভ নেই। ঠিক আছে, খেলা হবে, খেলার মাঠে যাওয়া হবে, রেজাল্ট ঈশ্বরের আশীর্বাদে সেই ম্যাচটা আমরা 2-1 জিতেছিলাম আমরা। এটা আমার জীবনের। তবুও মোহনবাগানের কাকে সবচেয়ে বেশি, মানে কোন ফুটবলারকে সবচেয়ে বেশি নাম্বার দিয়েছেন, যার কথা ভেবেছেন যে না যেমন শিশিরটাকে খুব ভয় পেতাম আমরা। শিশিরকে একটু মনোদাও ভয় পেত, কারণ শিশিরকে একটু ঘাওলা প্লেয়ার আছে তো। শিশিরকে মনোদা যেমন অন্যান্য প্লেয়ারকে একটা দুটো থুতু দিত, তারপরে ভয় আসতো না। শিশির কিন্তু একটু খারাপ প্লেয়ার ছিল। শিশির একদম সব ভয়ডর ছিল একদম। মারো, যতই মারো তত এর মধ্যে গায়ের মধ্যে ঢুকে থাকতো। এই শব্দগুলো অনেকদিন পরে শুনছি, খাররা প্লেয়ার, আমাদের ময়দানি ভাষা, আমাদের গ্রামের মেটো ফুটবলের ভাষা। আর সুদীপ চ্যাটার্জির কথা হলো, কৃষাণুদের কথা হলো। সুদীপ চ্যাটার্জি দেখা নো ডাউট ভারতবর্ষের মানে অন্যতম সেরা কমপ্লিট ফুটবলার। মিলবনও বলে গেছে একমাত্র প্লেয়ার যে ইউরোপে খেলার ক্ষমতা আছে, ওর যা লাঞ্চ আছে, ওর যা লাঞ্চের ক্ষমতা যা, ও ইউরোপিয়ান এতে যে কোনো সময় খেলে। আমাদের গুজরাট ওটা আমাদের মিলবনের মতো কোচটাকে আমরা ওই টাইমটা পেয়ে গেছি। আমরা একটা ভালো সময় পেয়ে গেছি, এবং উনি ভারতবর্ষের ফুটবলের ওই টাইমটা কিন্তু তোমার মার্সিং করেছে, অনেক কিছু করে দিয়েছে। থাকা খাওয়া, আমরা যেমন আগে থাকতাম ওই দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে থাকতাম, তখন টিমকে যে হোটেলে থাকতে হবে সেটা উনি একদম ঠিক করেছেন। হ্যাঁ, উনি একদম তখন 5 স্টার হয়ে থাকা, খাওয়া দাওয়া সব কিছু চেঞ্জ। কিন্তু ফুটবলারদের একটা হ্যাঁ ইজ্জত আছে, স্ট্যান্ডার্ডটাকে হাই করে দিয়েছে ওরা, উনি আর কি। মানে যে গুড কোচ, আমার খুব মানে আদর্শ কোচ ছিল আর কি।
এবং আমাদের খুব বাবলু ভালো- ভট্টাচার্যকে না মনোরঞ্জন ভট্টাচার্যকে কাকে এগিয়ে রাখবেন? বিপক্ষে কিন্তু খেলেছেন সবসময় বাবলু। কন্ট্রোভার্সি প্রশ্ন কেন করো? আমি তো যেটা এই কন্ট্রোভার্সি ধারে কাছে যাবেন না? কন্ট্রোভার্সি ধারে কাছে যাই না। না, ডোমেস্টিকে দুজনই মানে গ্রেট গ্রেট বললে ভুল হবে, দুজনই গ্রেটেস্ট প্লেয়ার। মনতার ইন্টারন্যাশনাল লেভেলটা একটু বেটার, কিন্তু বাবলুদার ডোমেস্টিকে বাবলুদার অনেক গোল আছে। যখন টিম কলকাতা লিগে যখন খেলা হতো, যেসব রেল এফসি, ইস্টার্ন রেল, বিএনআর, পোর্টের সঙ্গে খেলতে যতটা না ভয় পেত, ইসমাইল মোহমান খেলায় অতটা ভয় পেতাম না। তখনকার রেল এফসি টিম, বিএনআর টিম, পোর্ট টিম, বাপরে বাপ কি ডেঞ্জারাস সব প্লেয়ার, কী সব প্লেয়ার ছিল। কিছু প্লেয়ার দুর্ভাগ্য, তারা হয়তো চাকরির জন্যে বড় ক্লাবে আসতে পারেনি। তাহলে বেশ কিছু প্লেয়ার আছে তারা মানে সেই সময়কার, কয়েকটা নাম বলুন। যেমন কল্যাণ পোর্টে খেলতো, কি যেন নাম, কল্যাণ নামটা ভালো, টাইটেলটা ঠিক বলতে পারছি না। কল্যাণ চন্দ্র এইগুলো আছে। রেল এফসির তো বেশ কিছু প্লেয়ার আছে, তারা মানে ভালো স্ট্যান্ডার্ডের ফুটবলার ছিল। সুকুমার মুখার্জি, সুবিমল ঘোষ, তারপরে নির্মল শেঠ, এরা এদের ভয়ডন ছিল না। এরা যে ইসমাইল মাঠে খেলতে এসছে, এরা কোনদিনও চমকাতে পারবে, এদের চমকে কোনো লাভ হতো না। আচ্ছা, ইস্ট বেঙ্গলে জার্সি খেলে, এটা কি সত্যি কথা? জার্সি কালার একটা কালার আছে আমাদের। যেমন সত্যি কথা বলতে কি, আমার লালুর যে এটা শার্টটা পরলে না, আমার একটুখানি গাটা গরম গরম লাগে, শরীরটা খারাপ হলে একটু লালুর জার্সিটা চাপিয়ে নিই, গাটা একটু গরম হয়ে যায়। তা আছে, আমাদের সুপারস্টেশন আছে একটুখানি, আমার আছে অন্তত, যে শরীর খারাপ হলে একটুখানি লালুরটা পরে নি, শরীরটা বোধহয় চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা, আপনি নিয়মিত ইস্ট বেঙ্গলের আইএসএল এর ম্যাচও দেখেন। আপনি মিগুয়েলকে আপনার বন্ধু কিষানুদের সঙ্গে তুলনা করেছি ওই ম্যাচটাতে, যে ম্যাচটা খেলেছিল, যে ম্যাচটা কয়েকটা পাস করেছিল, সেই কথাটা আমার কিষানুর কথা মনে পড়েছিল, যেটা সচরাচর এখনকার প্লেয়ারদের মধ্যে না। কিষানু কোনোদিনও এখান থেকে তুমি ওখানে আছো এরকম পাস করবেন, সব ব্লাইন্ড, সামনে পাস করবেন, সামনে পাস, তোমার পায়ে পাস করবেন, মানে স্পেসটা। হ্যাঁ, তুমি দৌড়ো গিয়ে একটা ট্যাপ করে তুমি গোলে শট করতে পারবে। তোমার পায়ের উপর বল লাগলে তোমাকে আবার একটা প্লেয়ারকে ডচ করতে হয়, কিন্তু ও এমন জায়গায় একটা বল লাগে যেটা 1 টাচ 2 টাচের মধ্যে তুমি গোলের শট রাখতে আচ্ছা, পারো। চিমার সঙ্গে স্মৃতি কেমন আছে? চিমার সাথে স্মৃতি প্রচুর স্মৃতি আছে, এবং চিমার পাশে ঘুরে ঘুরে প্রচুর গোল করেছি। চিমার প্রাইম টাইম আর আপনার প্রাইম টাইম একসঙ্গে? চিমা, আমি কিষানু, ও তো একটা বছর আগে মোহামেডানে ছিল 85-এ, তারপর আপনাদের সঙ্গে আবার আমাদের সঙ্গে চলে এলো। এবং আমি ফরেন প্লেয়ার চিমাকে ওয়ান অফ দ্য বেস্ট বলছি আমি, একদম যে সুপার বলছি সেটা না, কিন্তু আমার বন্ধু হিসাবে কেমন ছিল চিমা? দারুণ তো, মানে ও এত ভালো মাইন্ডের ছেলে ছিল। ও কোনো ম্যাচ, দিল্লি তো ডুরান খেলা হচ্ছে, আমরা তখন তো খেলা হতো 4-8টা টিম নিয়ে খেলা হতো, হয়তো 2 ম্যাচ আমরা জিতে গেলাম, 3rd ম্যাচটা আর কোনো দরকার নেই, খেলতে হবে না। ওই নো আই প্লে, মানে খেলতে এত ভালোবাসতো না। ও এসিএল ছেঁড়া, 2 পায়ের এসিএল ছেঁড়া, তাতেও খেলবে। এরকম মানে চিমা নাকি প্রচুর খেতে পারত? অত বড় চেহারায় খাবে না, তা কি করবে? প্রচুর খেতে? হ্যাঁ, খেত ওই সুজি, মাংস আজে বাজে হাবি জাবি। কখনো খেয়েছেন ওনার সঙ্গে খাওয়া? না, খাবার খাইনি। ওই আমাদের এতে বাইরে কোথাও খেলতে গেলে খাওয়ার। হ্যাঁ, বাড়িতে বৌদি বা বাচ্চারা তারা মাঠে গিয়ে খেলা দেখেছে আপনার? বৌদি তো দেখেছে নিশ্চয়। বৌদি আমার খেলা দেখেন, বাবা একটু লুকিয়ে চুরিয়ে যেত, আমি বললাম তো তুমি যাও কেন খেলা দেখতে,
আমার নিজেরই একটু অসুস্থ লাগে। না কেন? বাবাকে একটা কিরকম টেনশনটা একটু বেড়ে যেতে হয়। শোনা যায় যেটা, সেটা ময়দানে সমস্ত ফুটবলারদের আপনি ইস্ট বেঙ্গলে আসার কেন্দ্রে, মানে ইস্ট বেঙ্গলে যে এত ফুটবলাররা আসে বিকেলে করে আড্ডা দেয়, আপনার সঙ্গে দেখা করতে আসে, ক্লাবে আসে, এটা মেনটেন করেন কি করে? সবার সঙ্গে এত ভালো সম্পর্ক রাখেন কিভাবে? মেনটেন করে প্লেয়াররা আমাকে খুব মানে ভালোবাসে। যাকেই বলি যে কোনো অনুষ্ঠানে এখানে আসতে হবে, ওখানে আসতে হবে, সবাই চেষ্টা করে। সবাই একটু অফিস এছাড়াও ফ্যামিলি ছাড়াও একটু তো এন্টারটেনমেন্ট দরকার, তাই যাকে ডাকি সবাই। এবং সবচেয়ে বড় কথা যেটা বন্ধুরা, সেটা এই যে ফুটবলাররা না খেলা ছাড়ার পর তারা আস্তে আস্তে পাস্ট হয়ে যায়। হ্যাঁ মানে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবটা না ডিফারেন্ট। ইস্ট বেঙ্গল ক্লাবটা ডিফারেন্ট, কেননা আমি দেখেছি যে তাদের যে ড্রেসিং রুমটা সদা খোলা থাকে, এবং বিকাশ দা সেখানে অভিভাবকের মতো একসঙ্গে আড্ডা দেওয়া। এই যে ফুটবলারদের এই যন্ত্রণাটা ফিল করলেন কিভাবে, যে খেলা ছাড়ার পরেও তাদের ঠিকানাটা ক্লাব থাকা উচিত? না, আমি তো সবাইকে জিজ্ঞেস করেছিলাম। আমি বললাম দেখ, সারা বছরই তো ফ্যামিলির সাথে থাকি, এ করি, মাঝে মধ্যে এক একটা দিন যদি টাইম পাই ক্লাবে আসি। নিচুদা তো বলেইছে যে তোরা ক্যান্টিনে যা খাবার খাবি। নিচুদা আবার আরও নতুন করে শুনলাম টেবিল টেনিস বোর্ড লাগিয়েছে, ক্যারাম বোর্ড লাগিয়েছে, নানা রকম লাগিয়েছে। সুতরাং এই জন্যই প্লেয়াররাও ফিল করে। প্লেয়াররা তো বোরিং হয় রে বাবা, সবসময় অফিসের কাজ করছি, সবসময় ফ্যামিলির কাজ করছি, মাঝে মধ্যে এক দিন ক্লাবে যাই, একটু আড্ডা মারি, সেটাও চাই। বিকজ সেভাবে ফুটবলের কোচিংয়ে পুরোপুরি এলেন না কেন? আমাদের মানে খেলার লাইফ থেকে না আমরা একটু মানে মানে আনপ্রফেশনাল, যে ফুটবল খেললে এই করতে হবে, লাইসেন্স করতে হবে, এই করতে হবে, এইটার জন্যই আমরা যে পিছিয়ে গেলাম। যেটা নাহলে আমি তো মানে ক্লাবে যে তাবড় তাবড় করছিল সবার এর সঙ্গেই আমি অ্যাসিস্ট্যান্ট করছিলাম। এই লাইসেন্সটা না করায় না এখন আমাদের এই প্রবলেমটা এসে যাচ্ছে। তার কারণ একটা ছেলে কোনো জায়গায় চাকরি পেতে গেলে তার সার্টিফিকেট দরকার, তো সুতরাং এই চাকরি পাওয়ার এই সার্টিফিকেটটা আমাদের নেই। এই জন্যই আমরা মার খেয়ে গেছি। আর আমরা ওই চলবে, ভারতবর্ষের ফুটবলে আবার কবে এ লাইসেন্স, বি লাইসেন্স, সি লাইসেন্স আসবে, এইসবগুলো আর মাথায় খুব একটা ধরিনি। যাতে আমাদের লেভেলের প্লেয়ার বা তার আগের লেভেলের প্লেয়ার মনাদা এরাও মানে কোচিং করে, কিন্তু এই নয় যে আমরা একটা টিমের কোচিং করাতে পারবো। আমাদের এত ভালো প্লেয়ার দিলেও আমরা প্লেয়ার তাকে টিম ভালো তৈরি করে দিতে পারবো, খেলাতে পারবো ভালো। কিন্তু মুশকিল হলো আমাদের এখন কেউ নেবে না। তার কারণ হচ্ছে সার্টিফিকেটের প্রবলেম আছে। সার্টিফিকেট ছাড়া কোচিং করানো যাবে না। অমল দত্ত না পিকে ব্যানার্জি? পিকে, আমার কাছে পিকে ব্যানার্জি, বাট আমি কাউকেই ছোট করে না, দুজনই আমার নমস্য ব্যক্তি। কিন্তু পরিবার থেকেই আমার ফুটবল ক্যারিয়ারের যতটুকু মডার্ন ফুটবল যেটাকে বলে, পিকে ব্যানার্জির থেকেই আমি শিখেছি। মানে দীর্ঘদিন ISL 6 বছর হলো, তার আগে আই লিগ, দীর্ঘদিন ন্যাশনাল লেভেলে লিগে ইস্ট বেঙ্গলের সাফল্য নেই। সেটাই, এটা কতটা হতাশ করে? এটা প্রচন্ড হতাশ করে। এবছরও আমি অনেকবারই বলেছি যে এই শর্ট লিগ একবার করে মাত্র খেলা, এবছর তো অন্তত একটা বছর অন্তত দেখে যাই। তার কারণ হচ্ছে আমাদের স্মল টেন্টে আমাদের ভারতবর্ষের অনেক সব রকম ট্রফি আমাদের স্মল টেন্টে আছে, ইন্টারন্যাশনাল লেভেলেরও কিছু ট্রফি আমাদের আছে, কিন্তু আমাদের ঘরে শুধু ISLটা নেই। তাই কোথাও যেন একটা এরকম ফাঁক রয়ে গেছে, আমাদের একটা দুঃখ রয়ে গেছে। সেটাই যদি এবছর একটা চান্স আছে, যদি হয়, যে অভিযোগ লিগ হচ্ছে, ঠিক আছে, জানি না এখন ভালো মানে তোমার ইলেকশন হয়েছে এখন দিল্লি, মানে
ডবল ইঞ্জিন হয়ে গেছে। বিকজ অবসর সময় কি করেন? অবসর সময় দেখো আমি ওই দুটো জায়গায় প্র্যাকটিস করাই, এক হচ্ছে ভেটারেন্স ক্লাব আর ইস্টবেঙ্গল ক্লাব। তো 3 দিন হয়, বৃহস্পতিবার, বৃহস্পতি, শনি, রবি। হ্যাঁ, ওই সকালবেলা যাই, কোনো কোনো দিন হয়তো একটু কাজ থাকলে প্র্যাকটিস করে সব ভেটারেন্সে প্র্যাকটিস করে বাড়ি আসি, নাহলে ওখান থেকে ইস্টবেঙ্গল টেন্টে থেকে বিকেলবেলা প্র্যাকটিস করি, ফিরে আসি। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে না একটা কোনো একটা হ্যাবিট হয়ে গেছে, স্নান করে ছেড়ে দিলি কোনো বিরক্তি লাগে না যে আজকে যেতে হবে ক্লাবে? না, বিরক্ত লাগে। ক্লাবটাকে একটুখানি মানে আমরা অন্য চোখে দেখি আর জাস্ট লাইক টেম্পল, মন্দির, ওটাকে মন্দির। এবং ক্লাবে গেলে মনে হয় যেন আমরা একটা সুখ শান্তি পাই আর কি আমরা। তার জন্য আমি ম্যাক্সিমাম দিনই এই খাওয়ার পরেই না মনে হচ্ছে তো কি করবো, কাজ নেই, ক্লাবে একটু ঘুরে আসি। কারণ ক্লাবটাকে তো নিতুদা এখন একটা মোটামুটি ভালো পর্যায়ে নিয়ে এসছে। হয়তো আমাদের সাফল্যটা আইএসএল এর সাফল্যটা নেই, বাকি মেয়েরাও ভালো খেলছে, 14 বাচ্চাদের খেলা 14, 16, 18 সব কটা টিমই মোটামুটি মানে গুছিয়ে নিয়েছে। শুধু আমাদের সিনিয়র টিমটা একটু ভালো সাকসেস পেলে আমাদের টিমটা মানে শ্লোকলাপূর্ণ হবে। হ্যাঁ, আমাদের টিমটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, অল ওভার এশিয়ান কান্ট্রির মধ্যে আমাদের টিমটা একটা, আমাদের টিম ফ্রেন্ড যা আছে সবকিছু যা আছে, আমরা একটা ভালো জায়গা থাকবো। শুধু আমাদের জীবনে যদি একটা- কোনো একটা জিনিস ফেরত চাওয়া হয়, কোনটা চাইবেন? সেটা তো অলমোস্ট চাইবো কিসের মধ্যে ফিরে আছো। বন্ধুকে খুব মিস করেন? বন্ধু বান্ধবের আড্ডায় হ্যাঁ, এটা আমরা ওই সময়কার প্লেয়ার যারা ওর সাথে খেলেছি করেছি, তারা এখনো বলতে ওর কথা অন্তত 5 মিনিট 10 মিনিট ওর জন্য আলোচনা, যে ও যদি আমাদের আজকে থাকতো। নিতুদাও বলে যে ও যদি আমাদের থাকতো আমাদের ক্লাবটা আরো বেশি স্ট্রং হতো। বিকজ মোহনবাগান 2 বছর খেলেছেন, মন মানে খেলি 4 বছর। 4 বছর। 29শে জুলাইয়ের চিঠি পান? মাঝে মধ্যে ফোন পাই, আর পাই না, বেশ কয়েক বছর লাস্ট আগে। কত বছর আগে গেছেন মোহনবাগান ক্লাবে? কবে গেছি ভুলে গেছি, মনে নেই। আমাকেও একদমই ভাবে যে আমি নিতুদার লোক, ওই জন্য আমাকে কোনো অনুষ্ঠানে ওরা ইনভাইট করে না। ওয়েট করতে যাবেন? আরে ইনভাইটটা আগে করুক, তারপর তো আমি চিন্তা করব। অনেক অনেক প্লেয়ার যেমন পয়লা বৈশাখে এ ক্লাবেও যায়, 2 ক্লাবেই তারা খেলেছে, এ ক্লাবেও আপনিও তো যায়। খেলেছেন। হ্যাঁ, সেই তো 2 ক্লাবে যায়, কিন্তু আমাদের কোনদিন বলে না যে পয়লা বৈশাখে আসতে হবে। তখন আপনার- বিকাশ আসিস একটু ক্লাবে, আমাদের বলে না, কারণ ও ভেবেই নিয়েছে যে আমি পুরো ইস্টবেঙ্গল হয়ে গেছে। ইভ্রঙ্গল হয়ে গেছি, এখন নিচুদার লোক আমি একদম। ওদের তো যত রাগ এখন সব নিচুদার উপর রাগ। এখানে আমরা শোটা শেষ করি, অনেকটা আলোচনা হ্যাঁ, করলাম, নিশ্চয়ই। অনেকটা আলোচনা করলাম। বিকজ ভালো থাকবেন, শরীরটা ভালো রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, যতদিন পাওয়া যায় ততদিন। ততদিন। বন্ধুরা, এখানে শো শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। অনেক ইনফরমেশন ছিল, জমি আড্ডা ছিল, থাকলো আপনাদের জন্য। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।